কেউ কোনো উত্তর দিচ্ছ না, তার মানে বোঝা গেল যে তোমাদের কারো কোনো প্রশ্ন নেই, তাই তো? ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের ক্লাসের যে টপিক, সেই টপিকসে স্যার একটা কোশ্চেন ছিল। এতক্ষণ যাবত জিজ্ঞেস অপেক্ষা করতেছে। হ্যাঁ বলো, কি কোশ্চেন ছিল? স্যার স্যার define nomenclatural type and classify type species. হ্যাঁ, আমরা যখন টাইপ স্পেসিমেন পড়েছি তখন আমরা শিখেছি কিনা যে টাইপ কাকে বলে, এবং টাইপের প্রকারভেদের মধ্যে প্রথম যে প্রকারভেদটা সেটাই হচ্ছে নোমেনক্লেচারাল টাইপ, এবং এটাকেও আমরা অনেক সময় সংক্ষেপে টাইপ স্পেসিমেন বলি। ঠিক আছে, বোঝা গেছে? এরপরে আমরা কি করেছি যে ওইটা আর কি, যে নোমেনক্লেচারাল টাইপ ছাড়াও আর কি কি টাইপ আছে? আইসোটাইপ আছে, ল্যাক্টোটাইপ আছে, নিওটাইপ আছে এবং সিনটাইপ। জাস্ট দিস আর দি টাইপিফিকেশন অফ টাইপ। বোঝা গেছে? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আরেকটা, distinguish between plant taxonomy and plant systematics. হ্যাঁ, কি জানতে চাও? এটা তো তোমাদের প্রথম ক্লাস, এরপরে তো আরেকটা ক্লাস হয়েছে। এটা তো প্রথম যে দ্বিতীয় ক্লাসে এই কোশ্চেনটা আসার কথা ছিল। আমরা প্রথম একদম ফার্স্ট স্লাইডে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কি, যে প্রথম হচ্ছে যে কিভাবে ট্যাক্সোনমি শব্দটি উৎপত্তি লাভ করেছে। এরপরে আমরা বলেছিলাম কি, যে ডেফিনেশন অফ প্ল্যান্ট ট্যাক্সোনমি, যেটা বলছিলাম যে it deals with the principles and practices of nomenclature, identification and classification, তাই তো? তখন আমরা যেটা বলেছিলাম যে ক্লাসিফিকেশন সিস্টেম হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে ফিনেটিক ক্লাসিফিকেশন এবং আরেকটা হচ্ছে ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। এবং প্ল্যান্ট সিস্টেমেটিক্স এর মধ্যে বলছিলাম যে encompasses the traditional plant taxonomy, but it has a goal to the phylogeny or evolution of the taxon. ঠিক আছে? তাহলে এইখানে আমরা কিন্তু বলছি যে এই ক্ষেত্রে যে ক্লাসিফিকেশন সিস্টেমটা, প্রথমে তোমরা সংজ্ঞাটা দিবে, এরপরে লিখবা হচ্ছে যে ট্যাক্সোনমির ক্ষেত্রে প্ল্যান্ট ক্লাসিফিকেশন সিস্টেম প্রধানত দুই ধরনের, বাট ইন প্ল্যান্ট সিস্টেমেটিক্স এর ক্ষেত্রে ক্লাসিফিকেশন সিস্টেম হচ্ছে অনলি ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন সিস্টেম। কারণ এখানে আমরা বলছি যে উই হ্যাভ এ গোল টু দ্য ফাইলোজেনি অর ইভলিউশন অফ এ ট্যাক্সন। এটা তোমাদের সংজ্ঞার মধ্যেই খুব ভালোভাবে বলা আছে, এবং এরপরে তোমরা জাস্ট দুটো আর কি, যে এক বা একাধিক উদাহরণ দেবা যে এইটা হচ্ছে প্ল্যান্ট ট্যাক্সোনমিক ক্লাসিফিকেশনের উদাহরণ আর সিস্টেমেটিক্স এর ক্লাসিফিকেশনের উদাহরণ। জাস্ট একটু দিলেই তোমাদের জন্য চলবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের ক্লাসের মূল লেখাপড়ায় চলে যাই। আমরা আজকে শুরুই করছি একটু দেরিতে, কারণ আমাদের আগের ক্লাসটি শেষ হতে
কিছুক্ষণ অতিরিক্ত সময় নিয়েছে। আর এই ক্লাসটাতেও তোমরা যদি অতিরিক্ত 5 থেকে 10 মিনিট সময় থাকো তাহলে আমরা আর কি যে আমাদের এই ক্লাসিফিকেশনের যে ক্লাসটা পুরোটাই শেষ করে ফেলতে পারবো, এবং তাহলে আর কি যে এই সেমিস্টারের জন্য তোমার আর কি যে আমার সাথে তোমাদের যে ফর্মাল ক্লাস ছিল এই ক্লাসটি শেষ হয়ে যাবে। আর কি যে আমার 4টা ক্লাস ছিল, আমি 3টি ক্লাসের মধ্যেই তোমাদের শেষ করে দিচ্ছি। আর তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা যে কোনো তোমরা যদি সমস্যায় পড়ো, আমার ইমেইল আইডি আর কি যে ওয়েবসাইটে অ্যাভেলেবল, তোমরা আমাকে ইমেল করলে আমি তোমাদের ইমেইলের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা আর কি যে ফেসবুক মেসেঞ্জারেও মেসেজ দিতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে মেসেজ দেওয়ার আগে তোমার পরিচয়টি আগে দিয়ে দিও, তা না হলে আসলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এতগুলি মেসেজ বা ফ্রেন্ড রিকোয়েস্ট এসে বসে থাকে যে আমরা অনেকগুলি আইডেন্টিফাই করতে পারি না, ট্রেস আউট করতে পারি না। ঠিক আছে, আমরা গত ক্লাসে যেটা পড়ে শেষ করেছিলাম সেটা হচ্ছে যে আমরা রেখে গেছিলাম হচ্ছে যে প্ল্যান ক্লাসিফিকেশন কাকে বলে, এবং আমরা ক্লাসিফিকেশনের ডিফারেন্ট টাইপস পর্যন্ত গত ক্লাসে পড়েছি। আমরা আজকের ক্লাসে প্রথম যেটা দেখতে চাই যে ঠিক ওকে we would like to go through the linear system of plan classification, and we have learned that the linear system of plan classification based on only characters of a system. होइन सम्झिनु भयो, खुसी लाग्यो सर। के गर्ने, मजाले सेभ भएपछि फ्याक्ट दिनु ठिक हो। अब यस्तै छ सर, यहाँ पनि के गर्ने, गाह्रो छ सर अहिले त अवस्था। তোমরা যদি কেউ কোশ্চেন করো তাহলে সেক্ষেত্রে তোমরা আনমিউট করে তোমার প্রশ্নটা করতে পারো, কিন্তু করার সাথে সাথেই তোমরা আবার মিউট করে ফেলো। ঠিক আছে, তা নাহলে আর কি যে তোমাদের একজনের ভুলের জন্য সবারই সমস্যার সৃষ্টি হবে। আমরা যেটা বলছিলাম যে আমরা গত ক্লাসে শিখেছিলাম যে প্ল্যান ক্লাসিফিকেশন কাকে বলে, এবং এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ক্লাসিফিকেশন প্রধানত 2 ধরনের, এবং লিনিয়ার সিস্টেম হচ্ছে মূলত বেসড অন ক্যারেক্টারস অফ স্ট্যামেন। জাস্ট দিস ইজ the classification system of Carolus Linnaeus. He has divided the whole plant kingdom into 24 classes. এখানে 24 ক্লাসেসের নামগুলি দেয়া আছে এবং তার বৈশিষ্ট্যগুলি দেয়া আছে। এই ক্লাসিফিকেশনের যে আউটলাইন, এই আউটলাইনটা তোমাদের ক্লাসের জন্য আর কি যে পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে এই ক্লাসিফিকেশনের মধ্যে দেখো যে আমরা অনেকগুলি নেমিং যেহেতু করেছি, দিস নেমিং ইজ ইম্পর্টেন্ট ফর describing a taxon.
তোমরা যখন মরফোলজিক্যাল আর কি যে মরফোলজি প্র্যাকটিক্যাল শুরু করেছিলে, তখন দেখো যে এর অনেকগুলি বা একাধিক তোমরা ইউজ করেছিলে তোমাদের ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে, যেমন মনোসিয়াস বা ডায়োসিয়াস, সিনঅ্যান্ড্রাস, সিনজেনেসিয়াস এন্ড সো অন। এবং এখানে আমরা যেটা দেখো যে প্রথম ক্লাসিফিকেশনের ক্লাসটির নাম হচ্ছে মোরান্ড্রিয়া, যেখানে স্টেমেনের সংখ্যা 1। এরপরে স্টেমেনের সংখ্যা যখন 10 পর্যন্ত বেড়েছে, প্রতিটার ক্ষেত্রেই তার নাম চেঞ্জ হয়েছে, এবং ফার্স্ট 10 ট্যাক্সন বেসড অন দ্য নাম্বার অফ স্টেমেন। 11th ট্যাক্সনের ক্ষেত্রে বলা হচ্ছে যে দিস ইজ স্টেমেন নাম্বার 11 to 19, and ক্লাস নাম্বার 12 এ বলা হচ্ছে স্টেমেন নাম্বার 20 or more, এবং এর সাথে বলা হচ্ছে যে ইটস অ্যাটাচড টু দ্য ক্যালিক্স, যে শুধুমাত্র 20টি বা তার বেশি হলেই হবে না, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই স্টেমেনগুলি ক্যালিক্সের সঙ্গে যুক্ত। এরপরে ক্লাস নাম্বার 13 এ বলা হচ্ছে স্টেমেন নাম্বার 20 and more and attached with a receptacle। তাহলে এখন এতক্ষণ পর্যন্ত ছিল হচ্ছে যে নাম্বার অফ স্টেমেনের উপর ভিত্তি করে, এখন আসছে ধীরে ধীরে নাম্বার অফ স্টেমেনের সাথে সাথে এদের পজিশন কি বা এটা কি কার সাথে সংযুক্ত। ডিডাইনামিয়া, টেট্রাডাইনামিয়া, এই পয়েন্টগুলি তোমাদের ভাই আর কি যে থিওরি আর কি যে প্র্যাকটিক্যাল ক্লাসের শিখায় ফেলার কথা, যদি তোমরা নাও শিখো তাহলে এটা শিখে নিও, কেন এইটাতে আমরা প্রায় পরীক্ষার সময় যে জিনিসটা জিজ্ঞাসা করি বা ভাই জিজ্ঞাসা করি যে দুইটি ক্লোজলি রিলেটেড যে ক্যারেক্টার, সেটার মধ্যে কি তফাৎ, যেমন ডিডাইনামিয়া এবং টেট্রাডাইনামিয়ার মধ্যে কি তফাৎ, মোনাডেলফাসের সাথে ডায়াডেলফাসের কি তফাৎ বা পলিডেলফাসের কি তফাৎ, সিনজেনেসিয়াসের সাথে সিনঅ্যান্ড্রাসের কি তফাৎ, এন্ড সো অন। এবং এটা যেহেতু একদম ইনিশিয়াল ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনের কিছু সুবিধা এবং অসুবিধা ছিল। আমরা যারা তোমরা এগ্রিকালচার বোটানি পড়ে আসছো 1-2 তে, তাদেরকে আমরা এই সুবিধা অসুবিধাগুলি তখন শেখানোর চেষ্টা করেছি। আর যদি তোমরা পড়ে না আসো তাতেও খুব বেশি সমস্যা নেই, কেন জাস্ট এখানে যে জিনিসগুলি বলা আছে সেগুলি খুব জটিল কিছু না। যেমন প্রথম যেটা বলা হচ্ছে যে সিম্পল ওয়ে অফ ক্লাসিফিকেশন, কেন যেহেতু শুধুমাত্র স্টেমেনের নাম্বার বা স্টেমেনের পজিশন, ফলে এনিবডি who can identify androecium and stamen, he can classify according to Carolus Linnaeus classification. এই ক্লাসিফিকেশনের প্রথম যেটা ডিসঅ্যাডভান্টেজ বলছি, ইটস এ কমপ্লিটলি আর্টিফিশিয়াল ওয়ান, এবং এর সাথে আমরা বলছি যে এর আরো কিছু সমস্যা আছে, যে যেমন মোস্ট অফ দি অর্ডারস এন্ড জেনারা অফ সাম ফ্যামিলি আর মিক্সড আপ উইথ আদার্স, dicots and monocots are combined together, polypetalous orders and gamopetalous orders are also mixed up together. This is the disadvantages. And to remove these disadvantages, we go for the natural classification. So as much as possible taxonomic characters we can include together to classify the plant kingdom as a whole. And in natural system of plant classification, one of the most important and most popular classification system was the Bentham and Hooker's classification. So this is the outline of Bentham and Hooker's classification. এখানে যেটা দেখো যে plant kingdom has been divided into 2 sub-kingdom, then sub-kingdom into division, and
In case of Penrogams, the divisions for angiosperms are classified into classes, but for the gymnosperms, it's classified for cohort. So, at the time of Bentham and Hooker, the terminology cohort is used, but now this taxon is renamed as order. আমরা বেন্থাম এবং হুকারের সময় অর্ডার কোনো ক্লাস ট্যাক্সন ছিল না, তখন অর্ডারের ট্যাক্সনটিকেই বলা হতো কোহর্ট, এবং তখন আবার ফ্যামিলি বলেও কোনো ট্যাক্সন ছিল না, তখন ফ্যামিলিকে বলা হতো ন্যাচারাল অর্ডার। আমরা এখন যেটাকে ফ্যামিলি বলছি, তখন বেন্থাম এন্ড হুকারের সময় তারা এই ট্যাক্সনটির নাম দিয়েছিলেন ন্যাচারাল অর্ডার। এবং এখন আমরা যে অর্ডার যে ট্যাক্সনটি ইউজ করি, সেটা তখন তারা বলেছিলেন দিস ইজ কোহর্ট। এবং এই হচ্ছে যে জিমনোস্পার্ম এবং এনজিওস্পার্মের ক্লাসিফিকেশনের প্রথম ভেরিয়েশনটি দেখা যাচ্ছে, যে জিমনোস্পার্ম হ্যাজ বিন classified into cohort directly, but angiosperm has been classified as class, then subclass, then cohort. So, in the examination script, if the outline of Bentham and Hooker's classification is being asked for, you must write the level of taxon. আমরা এখানে যদি তুমি ট্যাক্সনের লেভেলটা লিখে না দাও, তাহলে এই ক্লাসিফিকেশনটি কমপ্লিট হবে না, এবং তুমি ক্লাসিফিকেশনের মধ্যে যে জিমনোস্পার্ম এবং এনজিওস্পার্মের ক্লাসিফিকেশনের যে পার্থক্যটি আছে সেটি তুমি আসলে জানো কিনা বা বোঝো কিনা, এটা আর কি যে এক্সামিনারের জন্য বোধগম্য হবে না। যদি এক্সামিনার এটা বুঝতে না পারেন, তাহলে কিন্তু তিনি স্টেট মিনিমাম 5 নাম্বার দিয়ে তোমাকে পার করিয়ে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, তুমি জাস্ট ক্লাসিফিকেশনটা মুখস্থ করেছো, বাট তুমি এটা বুঝেছো কিনা বা তুমি এটাকে ইউজ করতে পারবা কিনা, এটা আর এক্সামিনারের জন্য বোধগম্য নয়। ফলে তোমরা পরীক্ষার খাতায় যদি আউটলাইন লিখতে হয়, এখানে যা যেভাবে আছে এই স্লাইডে হুবহু এভাবেই তোমাদের পরীক্ষার খাতাতেও লিখতে হবে। ঠিক আছে, এই ক্লাসিফিকেশনেরও কিছু আর কি যে ভালো গুণ এবং খারাপ গুণ আছে। ভালো গুণগুলি যেটা হচ্ছে যে আমরা কেরলাস লিনিয়াসের ক্লাসিফিকেশনের যে ডিসঅ্যাডভান্টেজ গুলি ছিল বা ডিমেরিটস গুলি ছিল, এগুলি আমরা ওভারকাম করার চেষ্টা করেছি, এবং মোস্ট অফ দেম হ্যাজ বিন ক্লারিফাইড। বাট যেহেতু আমাদের ওই সময়ের নলেজের লেভেলের কিছু ঘাটতি ছিল, ফলে দেখা যাচ্ছে যে ওই বেন্থাম বেন্থাম এবং হুকারের যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনের মধ্যেও কিছু ডিসঅ্যাডভান্টেজেস রয়ে গেছে। যেমন প্রথম যেটা আমরা বলছি যে ইটস এ ন্যাচারাল ক্লাসিফিকেশন, ইটস নট এ ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন, সো উই ক্যান নট ফাইন্ড দি phylogenetic relationship as a whole. আমরা কিছু কিছু রিলেশনশিপ দেখতে পাই, কিন্তু ওভারঅল পুরো কিংডম এন্ড কি যে ক্লাসিফিকেশনটিকে ফাইলোজেনেটিক হিসেবে সাজানো যায়নি। এবং আরো কিছু ডিমেরিটস আছে, এবং এর ফলে যখন চার্লস ডারউইন প্রথম
অরিজিন অফ স্পিসিস পাবলিশ করলেন, তখন প্রাণী এবং উদ্ভিদ বিজ্ঞানী, বিশেষ করে আমাদের যারা ট্যাক্সোনমিতে যারা কাজ করে তাদের মধ্যেও এই কোশ্চেনটি আসলো যে হাউ প্ল্যান্ট হ্যাজ বিন ইভলভ, এবং তারা এই তথ্যগুলি ক্লাসিফিকেশন সিস্টেমে ইনকর্পোরেট করার চেষ্টা করলেন, এবং তখন থেকেই ক্লাসিফিকেশন সিস্টেম হ্যাজ বিন চেঞ্জ টু ন্যাচারাল টু ফাইলোজেনেটিক। এইখানে আর তখন আর ক্লাসিফিকেশন সিস্টেমটি ন্যাচারাল থাকলো না, সেখান থেকে ট্রান্সফার হয়ে ফাইলোজেনেটিকে রূপান্তরিত। এখন কোশ্চেন হচ্ছে যে হাউ a plant scientist or a researcher identify the primitive or original plant and the derived plant. মানুষের ক্ষেত্রে আমাদের ফাইলোজেনি বা ইভলিউশন আইডেন্টিফাই করা খুব সহজ। কিভাবে সহজ? আমরা কি করি, আমরা সবাই আমাদের অ্যাটলিস্ট বাবা মার নাম বলতে পারি, দাদা দাদুর নাম বলতে পারি, বা নানা নানুর নাম বলতে পারি। কেউ কেউ কি করতে পারি, যে বাবার যে দাদা দাদু বা নানা নানু, বা মার যে দাদা দাদু বা নানা নানু, তাদের নামও বলতে পারি অ্যাটলিস্ট। তাহলে আমরা ফোর্থ জেনারেশন পর্যন্ত। হ্যাঁ, ফারিয়া, তুমি আনমিউট করে তোমার প্রশ্নটি করো। ফারিয়া হ্যান্ড রেইজ করেছিলে, তোমার কি কোনো কোশ্চেন আছে নাকি? ভুলে চাপ পড়ছিল নাকি স্যার? কথা পারি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওকে। আমরা যেটা বলছিলাম যে আমরা কি করতে পারি, আমরা আমাদের পূর্বপুরুষের নাম বলতে পারি মানুষেরা, ফলে আমাদের অরিজিন বা ইভলিউশন জানা অনেকটাই সহজ। কিন্তু হোয়াটস অ্যাবাউট দি প্ল্যান্টস? প্ল্যান্টস এর ক্ষেত্রে কে বলবে যে কার অ্যানসেস্টর কে ছিল? সেক্ষেত্রে বিজ্ঞানীরা কিছু অ্যাজাম্পশন করে নিয়েছিলেন যে ঠিক আছে, যদি এই বৈশিষ্ট্যগুলি থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে এই প্ল্যান্টগুলি প্রিমিটিভ প্ল্যান্ট, আর যদি এর বাইরের বৈশিষ্ট্য থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে রিলেটিভলি মডিফাইড বা অ্যাডভান্স প্ল্যান্ট। তোমরা যেমন সবাই জানো যে শৈবাল কি? শৈবাল হচ্ছে তার প্ল্যান্ট বডি হচ্ছে থ্যালাস লাইক, তার কোনো, এটা কখনো এককোষী বা বহুকোষী। যদি বহুকোষী হয় তাহলে বডিকে স্টেম, রুট বা লিফের মধ্যে ভাগ করা যায় না, এবং এটা পানিতে থাকে। তাহলে এটা কি? ইটস এ প্রিমিটিভ ওয়ান। তাহলে তার চেয়ে অ্যাডভান্স হচ্ছে কি? তার চেয়ে অ্যাডভান্স হচ্ছে ব্রায়োফাইট বা টেরিডোফাইট। যেমন ব্রায়োফাইটের ক্ষেত্রে আমরা বলছি যে এখানে অ্যাটলিস্ট কাণ্ড পাতা অনেক সময় বিভাজন করা যায়। টেরিডোফাইটস এর ক্ষেত্রে বলা হচ্ছে যে কাণ্ড পাতা বা রাইজোইডস এর ডিফারেন্সিয়েট করা যায়, এবং সো অন। সেরকম এনজিওস্পার্মের ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি কোনো গাছের মধ্যে দেখা যায় যে তার ফুলটা সলিটরি হয় তাহলে মেবি প্রিমিটিভ প্ল্যান্ট, এবং যদি ইনফ্লোরেসেন্সের মধ্যে মেনি ফ্লাওয়ার থাকে অথবা মেনি ইনফ্লোরেসেন্স থাকে তাহলে বুঝে নিতে হবে যে দিস ইজ রিলেটিভলি ইভলভ ওয়ান অর অ্যাডভান্স ক্যারেক্টার্স। সেরকম কোনো গাছের যদি ফুলগুলি অনেক বড় বড় হয় এবং খুবই সুদর্শন হয়
তাহলে এটাকে বলে ধরে নেওয়া হবে যে দিস ইজ এ প্রিমিটিভ ওয়ান, বাট ইটস ইফ ইট ইজ এ স্মল অ্যান্ড কনসপিসিয়াস, তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে যে অ্যাডভান্স ক্যারেক্টারস। এবং এই ক্ষেত্রে আমরা তোমাদের জাস্ট উদাহরণের জন্য যে উদাহরণগুলি তোমরা আর কি যে এখন পর্যন্ত খুব ভালোভাবে বুঝতে পারো বা শিখতে পারো বা ডিফারেন্সিয়েট করতে পারো, এরকম 5টি প্রিমিটিভ ক্যারেক্টারস এর উদাহরণ এবং এর এগেইনস্টে 5টি ইভলভ ক্যারেক্টারস এর উদাহরণ তোমাদের জানার জন্য এখানে দেয়া হয়েছে। কিন্তু দেয়ার আর থাউজেন্ডস অফ ক্যারেক্টারস। এটা তোমরা যদি কেউ স্পেশালি ইন্টারেস্টেড হও তাহলে সেটা প্রফেসর গুগলে সার্চ দিলেই খুঁজে পাবা, বা তোমরা যদি কেউ এর চেয়ে বেশি ইন্টারেস্টেড হও আমার সাথে যোগাযোগ করলে আই ক্যান হেল্প ইউ। এবং এইরকম জাস্ট প্রি কনসেপ্ট আইডিয়ার উপর ভিত্তি করে আমরা ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন গুলি করে ছিলাম বা বিজ্ঞানীরা করেছিল। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ান ইজ এংলার অ্যান্ড প্র্যান্টলস ক্লাসিফিকেশন। এবং এই ক্লাসিফিকেশনটা এতটাই ইম্পর্টেন্ট বা এতটাই আপডেটেড যে আমরা এত বছর পরেও এই ক্লাসিফিকেশনের ব্যাকবোনটা আমরা ইউজ করছি আমাদের মলিকুলার ক্লাসিফিকেশনের জন্য। এঙ্গলার এবং প্র্যান্টলের ক্লাসিফিকেশনের যে বিশেষত্ব, এই বিশেষত্ব হচ্ছে কি যে উপরে যে দুটি লাইন তোমরা দেখতে পাচ্ছ, এই দুটি লাইন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। ঠিক আছে? প্ল্যান্ট কিংডমকে এঙ্গলার এবং প্র্যান্টল 13টি ডিভিশনে ভাগ করেছিলেন অ্যাজ এ হোল প্ল্যান্ট কিংডম। এবং more interestingly and importantly, the first 10 division number 1 to division number 10 are the classification of LZ. It indicates how important the LZ as a whole. এখানে প্রথম যে 10টি ডিভিশন আছে, 10টি ডিভিশনই হচ্ছে এলজি সংক্রান্ত। এবং এখান থেকেই বোঝা যাচ্ছে যে 13টা ডিভিশনের যদি 10টা ডিভিশনই এলজি হয় তাহলে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। এরপরে 11 নম্বর ডিভিশনটি বলা হচ্ছে যে about the fungus or fungi. Number 12 about the bryophytes and pteridophytes. আমরা এতদিন পর্যন্ত শিখে আসলাম যে ব্রায়োফাইট একটা বড় গ্রুপ, টেরিডোফাইট এবং একটি বড় গ্রুপ, এবং থ্যালোফাইটস একটা আরেকটি গ্রুপ। কিন্তু এই ক্ষেত্রে আর কি এঙ্গলার এবং প্র্যান্টলের ক্লাসিফিকেশনে বলছে যে না, থ্যালোফাইটস এর মধ্যে এলজি হচ্ছে সবচেয়ে বড় গ্রুপ, যেখানে 10টি ডিভিশন আছে। ফানজাইয়ের একটি ডিভিশন হচ্ছে 11তম ডিভিশন। Bryophytes and pteridophytes belongs to the division number 12. এটা থেকে আরেকটা জিনিস যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে bryophyte and pteridophyte has many common characters, যার কারণে it includes to one division. And the 13th division is class চলতেছে।
এবং 13তম যে ডিভিশনটি, 13তম ডিভিশনটিকে বলা হচ্ছে ফেন্ড্রোগ্যামস অথবা এমব্রায়োফাইটাস সিম্ফানোগামা। এন্ড এমব্রায়োফাইটাস সিম্ফানোগামাকে আবার দুটি সাব ডিভিশন জিমনোস্পার্ম এবং এনজিওস্পার্মে ভাগ করা হয়। And then angiospermy is divided into two classes, monocotyledony and dicotyledony. And dicotyledony against divided into two subclasses, archiclamidae and metaclamidae. আমাদের এই আউটলাইনের মধ্যে আমরা যেহেতু মূলত হায়ার প্ল্যান্টস নিয়ে কাজ করি বা আমাদের কৃষির যে ফসলগুলি এগুলি মূলত এনজিওস্পার্মের অন্তর্ভুক্ত, কিছু কিছু ক্ষেত্রে জিমনোস্পার্মের প্ল্যান্টসও কৃষির আর কি যে কমার্শিয়ালি চাষ হয়। সেই কারণেই আমরা কি মূলত যে এমব্রায়োফাইটাস সিম্ফানোগামার যে ক্লাসিফিকেশনটি, এই ক্লাসিফিকেশনটি তোমাদেরকে আরেকটু ডিটেইল শিখিয়েছে, যদিও অতটা ডিটেইল না যতটি আর কি যে যারা প্ল্যান্ট ট্যাক্সোনমিস্ট বা যারা বোটানিতে পড়ে তাদেরকে শেখানো হয়। আমরা জাস্ট তোমাদের আর কি যে ভবিষ্যৎ জীবনে যদি তোমরা কখনো ট্যাক্সোনমিতে কাজ করতে চাও বা তোমরা যে কোনো ক্রপের যখন সিস্টেমেটিক পজিশন শিখতে চাইবা, তখন যাতে তোমাদের এই জিনিসগুলি একেবারেই আননোন না মনে হয়, একেবারে আকাশ থেকে না পড়ো। এই কারণে তোমাদেরকে জন্য যতটুকু দরকার আমরা ততটুকুই তোমাদের এই ক্লাসের মধ্যে কাভার করে দিচ্ছি। এবং এই ক্ষেত্রেও তোমাদেরকে যেটা বলছি যে অনেক সময় যে ক্লাসিফিকেশনের সময় সব ক্যারেক্টার গুলি যে আমরা আর কি যে আমিও যে সবগুলি সব সময় মনে রাখতে পারি বা শিখে রাখছি তা না। কাজ করার ক্ষেত্রে আমরাও তখন ওই যে আইসিএন এর হেল্প নেই বা আদার টেক্সট বুকের হেল্প নিয়ে থাকি। ফলে যখন যদি কখনো তোমাদের পরীক্ষার কোশ্চেন এরকম আসে, তোমরা দেখবে যে প্রায় তোমাদের এরকম কোশ্চেনটি আসে যে ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশনের অথবা বেন্থাম এংলার এবং প্র্যাঙ্কটলের ক্লাসিফিকেশনের আউটলাইনটি উপস্থাপন করো। আউটলাইনটি যখন উপস্থাপন করার কথা বলা হয় তখন তোমরা অনেক সময় দেখা যায় যে উপরের যে 2 লাইন লিখা আছে এই লেখাটুকু বাদ দিয়ে শুধুমাত্র নিচের ছকটুকু দাও। তাহলে নিচের ছকটুকু হচ্ছে কি 13টা ডিভিশনের একটি ডিভিশনের ক্লাসিফিকেশন, আর উপরের 2 লাইনই হচ্ছে সবগুলো ইনফরমেশন আসে। তাহলে তোমাদেরকে পরীক্ষার হলে যদি আমি নাম্বার দেই বা টিচার যখন নাম্বার দেবে তখন কি করবে, শুধু ছকটি দিবে তাকে তোমার টোটাল নাম্বারের 113 যদি কেউ দেয় তোমরা কিন্তু কোশ্চেন করতে পারবে না। তোমাদের কাছে আমরা চেয়েছি হচ্ছে ক্লাসিফিকেশনের আউটলাইন, তোমরা আমাকে একটা ডিভিশনের ক্লাসিফিকেশনের আউটলাইন বললাস, তাহলে তো আর কিছু সেটা কিংডমের ক্লাসিফিকেশনের আউটলাইন হলো না, তাই না? ফলে শুধুমাত্র যে উপরের 2 লাইন, এই 2 লাইন লেখার জন্যই তোমরা কিন্তু টোটাল মার্কসের 13 ভাগের 12 ভাগ পাবা। আবার রিসেন্ট করছে মেহনাজ, তোমার কি কোনো কোশ্চেন আছে নাকি তুমি ভুল করেই না স্যার একটা ক্লিক করেছো? হ্যাঁ বললো স্যার এপিজি ক্লাসিফিকেশন বলতে কোনটাকে বোঝাচ্ছে? এখন পর্যন্ত ওইখানে আসি নাই। দ্যাট ইজ দ্য টার্গেট অফ দিস ক্লাস। আমি ওইখান পর্যন্ত এখন আসি নাই। ওখানে যাওয়ার জন্যই
আমরা পুরাতনগুলি এখন পর্যন্ত শিখছি, ঠিক আছে? জি স্যার। এবং এই ক্লাসিফিকেশনের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে। যেমন এটা প্রথম সুবিধা হচ্ছে যে এটা ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দ্য কমপ্লেক্সিটি অফ flower and it's a phylogenetic classification. এবং the disadvantages of Bentham and Hooker's classification has been overcome here, but it also has some disadvantages or demerits. এবং সেক্ষেত্রে প্রথম যেটা demerits বলা হচ্ছে যে our preconceived idea is the monochords derived from dichords, but এই ক্লাসিফিকেশনে বলা হচ্ছে যে monochords are either primitive one and dicotyledons is the derived one. This is the major demerits of this classification, and it has other disadvantages, especially আমাদের জ্ঞান যত বাড়ছে তত কি হচ্ছে যে আমরা নতুন নতুন তথ্য জানতে পারছি। ফলে কি যে এগুলিকে যখন আমরা ক্লাসিফিকেশন সিস্টেমে অ্যাড করতে যাচ্ছি তখন অনেকগুলি জিনিসই আর এংলার এবং প্র্যান্টলের যে ক্লাসিফিকেশন তার সাথে মিলছে না। ফলে আমরা প্রতিনিয়তই ক্লাসিফিকেশন চেঞ্জ করছি। যদিও আমি শুরুতেই বলেছিলাম যে ডিজিটাল ক্লাসিফিকেশনের ব্যাকবোন কিন্তু আমরা এখনো ইউজ করছি। মেহনাজের কথায় এখন আসছি এবং এর এখন যে জিনিসগুলি আমরা পড়ার চেষ্টা করব এগুলি হচ্ছে তোমাদের জন্য আর সবচেয়ে ইম্পর্টেন্ট, কেননা নতুন যে ক্লাসিফিকেশন আমরা যেটা বলছি যে আপডেটেড যে ক্লাসিফিকেশন, এই আপডেটেড ক্লাসিফিকেশন গুলি হচ্ছে মলিকুলার ট্যাক্সোনমির উপর ভিত্তি করে, মলিকুলার ক্যারেক্টারস এর উপর ভিত্তি করে, এবং সেই ক্ষেত্রে আমরা এখন মলিকুলার ট্যাক্সোনমি যে আমাদের সবচেয়ে আপডেটেড যে ক্লাসিফিকেশন সিস্টেম এই সম্বন্ধে শেখার চেষ্টা করব। এইখানে যে জিনিসটা তোমাদেরকে আমি বলার চেষ্টা করলাম যে আমাদের কি যে যত সময় যাচ্ছে তত জ্ঞান বাড়ছে, আমরা আর কি যে এংলার এবং প্র্যান্টলের ক্লাসিফিকেশনের সময় পর্যন্ত মূলত মরফোলজিক্যাল ক্যারেক্টারস এর উপরই বেশি জোর দিয়েছি। বাট এরপরে যখন নতুন নতুন আবিষ্কার হয়েছে, নতুন নতুন অ্যানালাইসিস করার ক্যাপাবিলিটি আমাদের বাড়া শুরু করেছে, এর সাথে সাথেই আমরা কি করছি যে এই নতুন যে জ্ঞান, এই জ্ঞানগুলিও ক্লাসিফিকেশন সিস্টেমের, যেমন আমরা প্রথম যেটা বলতে যাচ্ছি যে আমরা 1960s আর্লি 1960s প্রথম ক্লাসিফিকেশন সিস্টেমে ইভেন কি প্ল্যান্ট সায়েন্সের মধ্যেও আমরা আইসোজাইম অ্যানালাইসিস অ্যাড করার চেষ্টা করছি। তোমরা সবাই এনজাইমস কি এটা জানো? তোমাদেরকে বায়োকেমিস্ট্রিতে পড়ানো হয়েছে যে দেখো এখন আমি কিন্তু বায়োকেমিস্ট্রি নলেজ এখানে ইনকর্পোরেট করছি। এনজাইমস হচ্ছে কি যে ইটস সাম বায়োমলিকুলস যেগুলি কি করছে যে কোন ডিফারেন্ট যে কেমিক্যাল প্রসেস বা বায়োকেমিক্যাল প্রসেস আমাদের বডিতে চলে তাদেরকে এনহ্যান্স করে অথবা কি করে যে তাদের গতিকে
কমিয়েও দিতে পারে। আর আইসো এনজাইমস হচ্ছে these are all also biomolecules, but it's not directly enzyme, it's iso means is similar. This is similar to enzymes এবং এদের প্রেজেন্স অথবা এদের অ্যাবসেন্স উদ্ভিদের যে ফিজিওলজিক্যাল প্রসেস, এই ফিজিওলজিক্যাল প্রসেসকে বিভিন্নভাবে প্রভাবান্বিত করে। এর সাথে সাথে এই আইসোজেমের ডিফারেন্ট আইসোজেমের উপস্থিতির উপর ভিত্তি করেও দেখা যায় যে প্ল্যান্ট গ্রুপকে আলাদা করা যায়। তাহলে আর্লি 1960 আমরা প্রথমে আইসোজেম অ্যানালাইসিস ক্লাসিফিকেশন সিস্টেমের মধ্যে ঢোকানোর চেষ্টা করলাম। আর্লি 70s আমরা ডিএনএ বেস ডিফারেন্ট টেকনিক্স আবিষ্কৃত হয়েছে এবং এই ডিএনএ বেস টেকনিক্স গুলিও আমরা প্ল্যান্ট ক্লাসিফিকেশন সিস্টেমে অ্যাড করার চেষ্টা করলাম। যেমন তার কয়েকটি উদাহরণ দিলাম যে 1970s প্রথম শুরু হয়েছে RFLP টেকনিক, রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিজম টেকনিক, এবং এরপরে 1980s শুরু হয়েছে ক্লোরোপ্লাস্ট ডিএনএ মডিউল টেকনিক, এবং এরপরে আমরা ইউজ করেছি RAPD র্যান্ডম অ্যামপ্লিফাইড পলিমরফিক ডিএনএ ইন 1990s, এবং 1990s সমকালীন সময়ই আমরা শুধু RAPD না, AFLP বা অ্যামপ্লিফাইড ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিজম, ISSR, SRAP, just this molecular techniques has been developed and widely used in classification system. এবং 1990s এর সময় এই যে নতুন নতুন বায়োলজিক্যাল বা মলিকুলার টেকনিকস গুলি ইউজ হওয়ার ফলে ডিফারেন্ট প্ল্যান্ট গ্রুপস এর মধ্যে ক্লাসিফিকেশন এগুলি ইউজ করা শুরু হলো, এবং এরই ধারাবাহিকতায় একটি বড় ট্যাক্সোনমিক গ্রুপ ডেভেলপ করলো, এবং এটাকে আমরা বলছি যে APG বা এনজিওস্পার্ম ফাইলোজেনিক গ্রুপ। ঠিক আছে মেহনাজ, যে এতক্ষণে তোমারটাতে এসেছি, দিস ইজ দ্য এনজিওস্পার্ম ফাইলোজেনিক গ্রুপ। ইটস a group of researchers who work with the molecular classification of plants. কিন্তু এই ক্লাসিফিকেশন সিস্টেমে মূলত যে জিনিসটা তারা অ্যাড্রেস করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে অর্ডার অ্যান্ড ফ্যামিলি লেভেল ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টস। অর্ডারের চেয়ে উপরের যে ট্যাক্সন, আমরা যেটাকে বলছি ক্লাস বা ডিভিশন বা সাবডিভিশন এনিথিং এলস, এগুলি এখন পর্যন্ত আমরা টোটাল যে মলিকুলার ফাইলোজেনেটিক যে 3 কিংডম এর মধ্যে আমরা অ্যাড করতে পারিনি। এবং এনজিওস্পার্ম ফাইলোজেনিক গ্রুপ 1998 সালে, দেখো যে তোমাদের প্রথম যে দেয়া আছে যে 1998 অর্ডিনাল ক্লাসিফিকেশন ফর ফ্যামিলিজ অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এক্ষেত্রেও যে 98 সালে প্রথম এপিজির যে ক্লাসিফিকেশনটি পাবলিশড হয় সেটি হচ্ছে কি শুধুমাত্র ফ্যামিলিজ অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এই ক্লাসিফিকেশনটি 2003 সালে একবার, 2009 সালে একবার, and very recently 2016 সালে একবার
আপডেটেড হয়েছে এবং 2013 সাল বা 2009 সাল অথবা 2016 সালের যতগুলি ক্লাসিফিকেশন দেখো সেক্ষেত্রে লেখা আছে যে এপিজি 2, 3, 4 এবং প্রতি ক্ষেত্রে লেখা আছে অ্যান আপডেট অফ। তার মানে কি 98 সাল থেকে 2016 সালের মধ্যে আমরা আমাদের ক্লাসিফিকেশন প্ল্যান ক্লাসিফিকেশন সিস্টেমকে বা মলিকুলার যে অর্ডার এবং ফ্যামিলি লেভেল ক্লাসিফিকেশন এটাকে 4 বার মডিফাইড করে ফেলেছি এবং ইটস গোয়িং অন। এমন হতে পারে যে তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করার আগেই বা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরপরই এটার আরেকটি আপডেট চলে আসতে পারে। এবং এপিজির ক্লাসিফিকেশনে আসলে এটার অনেকটাই ডিটেইল এবং অনেকটা কঠিন তোমাদের জন্য। জাস্ট আমি একটা সিম্পলিফাইড ভার্সন তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তোমাদের পরীক্ষাতে যদি এপিজি সম্বন্ধে আসে, এটা বোধহয় কোনো একবারে পরীক্ষার প্রশ্ন ছিল, যদি এপিজি সম্বন্ধে আসে বা ক্লাসিফিকেশন সিস্টেম সম্বন্ধে আসে তাহলে তোমাদেরকে জাস্ট এই যে এই মেজর অংশ দেখালেই হবে, এর চেয়ে ডিটেইল আর তোমাদের দেখাতে হবে না। ঠিক আছে, তোমরা এই স্লাইডে যে যে অংশটুকু দেখা যাচ্ছে এটি তোমরা আর কি যে শিখে রাখবা। এর পরের স্লাইডে আমরা আরেকটু ডিটেইল তোমাদেরকে বোঝানোর জন্য দেখাবো, কিন্তু ওইটা তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। তাহলে এই ক্লাসিফিকেশন সিস্টেমের সবচেয়ে প্রিমিটিভ যে প্ল্যান্ট সেটাকে বলা হচ্ছে লিভারওর্টস। লিভারওর্টস থেকে উৎপত্তি হয়ে মসেসের রূপান্তরিত হয়েছে এবং মসেস আবার মডিফাইড হয়ে হর্নওর্টসে পরিণত হয়েছে এবং এই তিনটা গ্রুপকে আমরা একত্রে বলি বায়োফাইটস। ঠিক আছে, লিভারওর্টস, মসেস এন্ড হর্নওর্টস combinedly called as bryophytes। তোমরা bryophytes বলতে যা শিখে আসছো বা যেটা জানো সেটা এই তিনটা গ্রুপকে একত্রে বলা হচ্ছে। এবং এরপরে যেটা বলা হচ্ছে bryophytes বা liver hornworts modified into lycophytes and then it's modified into ferns। এই যে প্রতিটা যে বাইফার্কেশন দেখা যাচ্ছে যে এইখানে একটা কমন বিন্দু থেকে দুই পাশে দুইটি লাঠি বের হচ্ছে, এইটি বোঝাচ্ছে যে জাস্ট ইভলিউশন, হাউ প্ল্যান্ট ইভলভ। ঠিক আছে, এরপরে লাইকোফাইটস এবং ফার্নস এর উৎপত্তি হলো, এরপরে উৎপত্তি হচ্ছে পালমি ফার্নস। এরা যে ফার্ন এবং মনোকটের মাঝামাঝি একটি গ্রুপ, এটা মূলত এখানে ইম্পর্টেন্ট হচ্ছে গিঙ্গো, and then it modified into seed plants। এবং তারপর আমরা বলছি plants modified into gymnosperms and angiosperms। ঠিক আছে, এই স্লাইডটাতে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এটা কিন্তু এই স্লাইডটা একটু ভালো করে তোমাদের বুঝতে হবে। এইটাতেই তোমাদের ওই এপিজির যে প্রশ্নটা আছে এই প্রশ্নের উত্তর এখানেই। তোমরা দেখো যে কারো কোনো এখানে কোশ্চেন আছে কিনা, এটি একটু ফিডব্যাক দাও, কারণ এখানেই আমরা বেশি সময় দিতে চাই। এখানে আমরা যেটা বলার চেষ্টা করলাম যে সিড প্ল্যান্টস ডিভাইডেড ইনটু জিমনোস্পার্ম এন্ড এনজিওস্পার্ম। এই যে এনজিওস্পার্মের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্স হচ্ছে, দেখো যে এনজিওস্পার্ম ইজ বিন ডিভাইডেড ইনটু A, N, A clade,
and ম্যাগনোলিড ক্লে। এই যে এএনএ ক্লে এবং ম্যাগনোলয়েডস, এই দুইটি গ্রুপ হচ্ছে আসলে কিন্তু ডাইকট। ঠিক আছে, তাহলে এনজিওস্পার্ম ইনিশিয়ালি স্টার্ট উইথ ডাইকট, এবং এইটার এই ম্যাগনোলিডস যে গ্রুপটি আছে এই গ্রুপটি মডিফিকেশন হয়ে মনোকটসের উৎপত্তি হয়েছে। দেন মনোকটস আবার মডিফাইড হয়ে ডাইকটস এ রূপান্তরিত হয়েছে, যেটাকে আমরা বলছি রোজোয়েডস এন্ড স্টেরয়েডস। এবং রোজোয়েডস কে আবার দুই ভাগে আমরা ভাগ করছি, সেটা হচ্ছে ফ্যাবিটস এন্ড মালভিটস এন্ড সো অন। তাহলে এই ক্লাসিফিকেশনের আরেকটা বিশেষত্ব দেখা গেল, আঙ্গুল প্রশ্ন থাকলে বলো। স্যার আমরা যে স্যার এখানে ক্লাসিফাই করতেছি স্যার ইভালুয়েটরি মানে কোয়ালিটির উপরে, যে ইভালুয়েশন হইছে এই রিলেটেড। ইভালুয়েশন না, শব্দটা ইভলিউশন। ইভলিউশন, হ্যাঁ, তো স্যার বিবর্তন হয়েছে। এরকম চিন্তা করলে স্যার, তাহলে স্যার আমরা এখানে এনভায়রনমেন্টাল স্ট্রেস প্রোভাইড করা স্যার এটা কিভাবে পসিবল? এনভায়রনমেন্টাল স্ট্রেস, কারণ স্যার প্লান্ট স্যার শুধু কেন স্যার সে মানে ইভলিউশনের দিকে যাবে? দ্যাটস দ্য কোশ্চেন। ওকে, তাহলে জাস্ট বেস লাইনে যদি যাই, লিভারওর্টস বা মসেস এবং হর্নওর্টস, এদেরকে আমরা বলছি কমপ্লিটলি আমরা বলি ব্রায়োফাইট একসাথে। ঠিক আছে, ব্রায়োফাইট কোথায় থাকে তোমার কি কোনো আইডিয়া আছে? মস বর্গীয় উদ্ভিদ কোথায় দেখতে পাওয়া যায়? স্যাঁতসেঁতে জায়গা, স্যার পানি রিলেটেড সাব বেসিনস। আচ্ছা, স্যাঁতসেঁতে জায়গায়। আর টেরিডোফাইটস কোথায় পাওয়া যায়? স্যার বিভিন্ন ওয়াল বা শুকনো জায়গাতে স্যার। তাহলে কি যে এখানে কি একটি স্ট্রেস আছে? অ্যাভেইলেবিলিটি অফ ওয়াটার, ঠিক আছে, এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মেজর ড্রাইভার ফর ইভলিউশন। পানি প্রাপ্যতা তোমার কাছে আছে কিনা, ঠিক আছে, এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মেজর ড্রাইভার্স। এটি একটি ড্রাইভার। আবার কি যে টেম্পারেচার, ঠিক আছে, তোমরা বাংলাদেশে যে গাছপালাগুলি দেখতে পারো, আমরা যে ধরনের গাছ দেখি, আমি যদি কোন ঠান্ডার দেশে যাই তাহলে কি দেখা যাবে এই গাছগুলি? উত্তর দাও যে দেখা যাবে কিনা। না স্যার। বাংলাদেশের গাছ যদি আমি আর কি যে রাশিয়ায় যাই বা ইউরোপে যাই তাহলে কি দেখা যাবে? বা শীত প্রধান দেশের যে গাছগুলি সেগুলি কি বাংলাদেশে দেখা যায়? নো স্যার। হ্যাঁ, তাহলে ইটস অ্যানাদার ড্রাইভার অফ ইভলিউশন। তাহলে শীত প্রধান দেশের যে গাছগুলি, ওর যদি তুমি স্ট্রাকচার দেখো তাহলে ওর স্ট্রাকচার গুলি দেখবে একরকম। আমাদের গ্রীষ্মপ্রধান যে দেশ, গ্রীষ্মপ্রধান দেশের যে গাছগুলি তার স্ট্রাকচার একরকম। এবং এই কারণেই কি হচ্ছে যে স্ট্রাকচারের সাথে কি আমরা ন্যাচারাল ক্লাসিফিকেশনে যেটা বললাম যে as many characters add we can add, তাহলে কি যখন সব স্ট্রাকচার গুলি ডিফারেন্ট হবে তখন কি হবে? ক্লাসিফিকেশন সিস্টেম চেঞ্জ হয়ে যাবে না? জি। এখন কি বোঝা যাচ্ছে যে কেন ইভলিউশন হচ্ছে গাছের মধ্যে, বা এই ক্লাসিফিকেশনটা কিভাবে মডিফাইড হচ্ছে? জি স্যার।
আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে স্যার আমাদের এই ক্লাসিফিকেশন যদি আমরা মেজার করি তাহলে স্যার মানে কন্টিনিউয়াসলি স্যার প্ল্যান্ট নিজেরা আপডেট করতেছে তাদের লিমিটেশন গুলা দূর করার জন্য নাকি? হ্যাঁ, শোনো তোমাকে আরেকটা সহজ উদাহরণ দেই। তোমার বাসা কোথায় ভাই? বাড়ি কোথায়? স্যার কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের যে অঞ্চলে হাওর আছে, এই হাওর অঞ্চলের ধান গাছ কত বড় হতে পারে তোমার কোনো আইডিয়া আছে? 2-3 ফুট। 2-3 ফুট? ওয়াটার স্ট্যাগনেন্ট হইলে স্যার। ওয়াটার স্ট্যাগনেন্ট হলে 2-3 ফুট? আর এমনি তাহলে কত ফুট? স্যার এমনি তো আরো কম। ধান গাছ কয় ফুট লম্বা হয় তুমি জানো? দেখছো কখনো? স্যার হাওরের ধানের ক্ষেত্রে স্যার পানি বাড়ার সাথে সাথে স্যার ধান গাছের উচ্চতা বাড়তে থাকে। মানে সেটা কত লম্বা আমি এটা জানতে চাই, আমি ওইটা বলছি না। স্যার 5 মিটার পর্যন্ত হয়। হ্যাঁ, সব এটা কিন্তু ফুট না, ইটস মিটার। 5 ফুট হয়, 5 মিটার না। 5 মিটার পর্যন্ত হতে পারে, এটা 7 মিটার পর্যন্ত হতে পারে। এখন আমি বলছি, তাহলে এখন শুনে নাও। নর্মালি যদি আমাদের যে ধান গাছ, তোমরা যে অ্যাগ্রোনমি ফিল্ডে যে ধানগুলি লাগিয়েছো, এগুলি হচ্ছে কি অ্যারাউন্ড 1 মিটার লম্বা, মানে প্রায় 3 ফুট 3.5 ফুটের মতো লম্বা, ঠিক আছে? আর আমাদের যে পুরাতন যে ধানগুলি ছিল সেগুলি ছিল হচ্ছে প্রায় 5 ফিট থেকে 6 ফিট লম্বা, মানে প্রায় 2 মিটারের মতো লম্বা ছিল। আর আমরা বলছি যে হাওর অঞ্চলে যে ধানগুলি আছে, এই ধানগুলি পানির উচ্চতার সাথে বাড়তে থাকে, বাড়তে বাড়তে এমন হতে পারে যে সে 5 থেকে 6 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। তাহলে কি তুমি বুঝতে পারছো যে একটা ধানের গাছ কিভাবে সে মডিফাইড হচ্ছে তার বেঁচে থাকার জন্য? এটা তো সিঙ্গেল প্রজাতি, তাই না? যাতে সবাই ওরাই যা সেটাই অন্তর্ভুক্ত। এবং সব সময় উদ্ভিদ দেখা যাচ্ছে যে তার যে পারিপার্শ্বিক প্রতিকূলতা এর সাথে টিকে সে থাকারই চেষ্টা করে। তোমরা ম্যানগ্রোভস এর নাম শুনেছো? ম্যানগ্রোভস এর ক্ষেত্রে একটি স্পেশাল ধরনের রুটস দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা বলছি নিউমাটোফোর্স। মনে আছে? জি স্যার। নিউমাটোফোর্স এর কথা মনে আছে কিনা, বা শ্বাসমূলের কথা মনে আছে কিনা? নিউমাটোফোর্স আমাদের নরমাল গাছে তো হয় না, কিন্তু ম্যানগ্রোভস এর হয় কেন? কেউ বলতে পারবা? স্যার অক্সিজেনের ঘাটতি থাকে স্যার স্যালাইন ওয়াটারে। হ্যাঁ, এই যে তাহলে বোঝা যাচ্ছে যে উদ্ভিদ কিভাবে সব সময় তার পারিপার্শ্বিক পরিবেশের সাথে মিল রেখে তার মডিফিকেশন করার চেষ্টা করছে। এবং দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আমরা এখন কি করছি যে আগে শুধুমাত্র টমেটো, ফুলকপি, বাঁধাকপি এটা পাওয়া যেত কি শীতকালে। এখন তুমি যদি ভালো সুপার মার্কেটে যাও বা বড় বড় মার্কেটে যাও, যে দেখবা যে এই ফুলকপি, বাঁধাকপি, টমেটো সারা বছর পাওয়া যায়। আমরা কি করছি যে আমরা কৃষি বিজ্ঞানীরা উদ্ভিদকে চেষ্টা করছি যে নতুন নতুন পরিবেশে কিভাবে তাদেরকে খাপ খাওয়ানো যাবে, খাইয়ে কিভাবে আমরা অল দা ইয়ার রাউন্ড চাষ করতে পারবো। এটা হচ্ছে আর্টিফিশিয়াল
আমরা চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে যে 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 চেঞ্জ গুলি ইট ক্যান বি ন্যাচারাল and can be artificial also. Okay. প্রান্ত বলো তুমি কি বলতে যাচ্ছ? স্যার কয়টা স্লাইড আছে? আমি ক্লাসে, তুমি চলে আসো। আর স্লাইড আছে মাত্র 2টা। আমরা আমাদের ক্লাসের শেষে চলে আসছি। যেহেতু আমরা দেরি করে শুরু করেছি এই জন্য বেশি সময় লাগছে, তা নাহলে আমরা শেষ করে ফেলতে পারতাম। জাস্ট আমরা এই ক্লাসিফিকেশনটাকে তোমাদেরকে আরেকটু ডিটেইলস দেখানোর চেষ্টা করছি। এটা দেখো যে এটা আরো ইজি বিজি। দেখাই যায় না স্যার। হ্যাঁ, এটা তো দেখাই যায় না। দেখাই যায় না, ঠিক আছে। তোমাদেরকে এই যে 4 নম্বর যে রেফারেন্সটি দিয়েছি, এই 4 নম্বর রেফারেন্সটি তোমরা ডাউনলোড করলে এটা দেখতে পাবো। আমি এখান থেকে জাস্ট কপি করে এখানে এনেছি। এটা জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য, যে এখানে আমরা ক্লাসিফিকেশনটা দেখাচ্ছিলাম যে পুরা প্ল্যান্ট কিংডম পুরোটা দেখানোর জন্য এখানে আমরা শুরু করছি। এই ক্লাসিফিকেশন শুরুই করছি এনজিওস্পার্ম থেকে। তার আগের অংশগুলি কিন্তু দেখাইনি। তারপরে এটা কি অনেক স্যার, এটা এক মানুষের জন্য স্যার মনে রাখা পসিবল? মনে না রাখলে ট্যাক্সোনমিস্টরা কাজ করছে কিভাবে? ঠিক আছে, তোমাদের এই অংশটুকু তোমাদের জাস্ট দেখার জন্য, এটা তোমাদেরকে মুখস্থ করার জন্য বা তোমার পরীক্ষার জন্য না। তোমার পরীক্ষার জন্য এই স্লাইড নাম্বার 13 ইজ এনাফ, ঠিক আছে? তোমাদেরকে জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এইটাই শুধু শেষ না। এরপরে যে এপাশে যতগুলি ট্যাক্সনের নাম দেখতেছো হাতের ডান পাশে, সবগুলিরই আবার কিন্তু বর্ণনা আছে। ওকে, আমরা এদিকে আর যেতে চাই না। আমরা জাস্ট আমাদের শেষ স্লাইডটাতে আসতে চাই। ঠিক আছে, আমরা 2016 সাল পর্যন্ত যেখানে আসছি বা 17 সালে যেখানে আসছি, আমাদের ক্লাসিফিকেশন সিস্টেম কি শেষ কিনা, কমপ্লিট কিনা, আমরা এই স্লাইডে বলার চেষ্টা করছি যে না, এই ক্লাসিফিকেশন সিস্টেম আজকে পর্যন্ত আমাদের যে নলেজ, এই নলেজও কমপ্লিট না। আমরা অ্যাটলিস্ট 3টা ইনকমপ্লিশনের কথা তোমাদেরকে বলছি, যে দি রিকগনাইজেশন এন্ড চেঞ্জেস অফ ফ্যামিলি আর সাসপেকশন উইল কন্টিনিউ। যে ফ্যামিলি যেসব জেনাস নিয়ে গঠিত, এদের অবস্থান এখনো কমপ্লিটলি আমরা শেষ করতে পারি নাই। ফলে দেখা যাচ্ছে যে একটা ক্লাসিফিকেশনে একটি জেনাসকে যেই ফ্যামিলির আন্ডারে নিয়ে যাওয়া হচ্ছে, পরের মলিকুলার ট্যাক্সোনমি দেখা যাচ্ছে যে না, তার অবস্থান পরিবর্তন হয়ে যাচ্ছে। ফলে আমরা এখনো ফ্যামিলিকে ওয়েল ডিফাইন করতে পারিনি। এরপরে আমরা বলছি যে আমাদের আরো ডাটা দরকার। কেন দেখা গেল যে আমরা একটা জেনাসের একটা স্পিসিস নিয়ে কাজ করেছি, দেখা গেল যে ওই জেনাসের স্পিসিসের সংখ্যা হচ্ছে 500। তাহলে কি এই যে 500 যে স্পিসিস আছে তাদের মধ্যেও তো মলিকুলার ভেরিয়েশন আছে, তাই না? যেমন আমরা এই লেভেলে যারা তোমরা ছাত্রছাত্রী আছো, সবাই হচ্ছে একই লেভেলের, একই স্পিসিসের, কিন্তু কারোর সাথে কি কারো কোনো মিল আছে? একই স্পিসিসের মধ্যে যদি এই পরিমাণ ভেরিয়েশন থাকে, তাহলে ডিফারেন্ট স্পিসিসের মধ্যেও অবশ্যই ভিন্নতা আছে। ফলে এগুলিও আমরা এখনো জানি না। ফলে এগুলিও আমাদেরকে ডাটায় অ্যাড করতে হবে। এবং এই ডাটাগুলি যখন অ্যাড হবে তখন কি হবে, যে আমরা নতুন করে আরো নতুন ফ্যামিলির কে আইডেন্টিফাই করতে পারবো এবং তাদের ডেসক্রিপশন নতুন করে লিখতে হবে।
আমরা এপিজির কথা বলছি যে যেহেতু এটা শুধুমাত্র অর্ডার এবং ফ্যামিলি নিয়ে কাজ করে, ফলে এই ক্লাসিফিকেশনেরই এই সমস্যাগুলি রয়েছে। আর যদি আমরা অ্যাজ এ হোল প্ল্যান কিংডম বলি, উই হ্যাভ মেনি থিং টু বি ডান, ফলে আর কি যে কি বলা যায় যে আমাদের জ্ঞান যতই বাড়বে তত ক্লাসিফিকেশন সিস্টেম মডিফাই হতেই থাকবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন সম্বন্ধে তোমাদের জন্য যতটুকু জানা একটু। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, তা না হলে কি যে স্যার হ্যাঁ বলো। স্যার মনোকট আর ডাইকরেটটা একটু স্যার দেখা দিলে ভালো হতো স্যার এই ক্লাসিফিকেশনে। এই যে এইখানে এই যে দেখো যে প্রথমে কি হলো যে সিড প্ল্যান্টস কে দুই ভাগে ভাগ করা হলো, জিমনোস্পার্মস এন্ড এনজিওস্পার্মস। এনজিওস্পার্মস কে আবার দুই এখানে বলা হচ্ছে এ ক্লেড এবং ম্যাগনোলিডস। এই দুইটা গ্রুপই কিন্তু বিলংস টু দ্য ডাইকট। এই দুইটা গ্রুপের উদ্ভিদ মডিফিকেশন হয়ে একটি গ্রুপ হচ্ছে মনোকট এবং আরেকটি গ্রুপ আবার মডিফাই হয়ে ডাইকটে রূপান্তরিত হয়েছে। এই যে এন এ ক্লেড এবং যে ম্যাগনোলিডস, এই দুইটি ক্লেডসকে আমরা একত্রে বলি হচ্ছে লোয়ার ডাইকটস বা প্রিমিটিভ ডাইকটস। আর এই যে রোজোয়েডস এবং স্টোরয়েডস, এই যে গ্রুপটি, এই গ্রুপটিকে আমরা একত্রিত বলি হচ্ছে ইউডাইকটস বা অরিজিনাল ডাইকটস। ঠিক আছে, তাহলে এনজিওস্পার্ম প্রথমে মডিফাই হয়েছে প্রিমিটিভ ডাইকটসে, প্রিমিটিভ ডাইকটস ইভলিউশনের মাধ্যমে মনোকটসে রূপান্তরিত হয়েছে এবং মনোকটস আবার ইভলিউশনের মাধ্যমে ইউডাইকটসে রূপান্তরিত হয়েছে। ওকে ওকে স্যার, কিন্তু স্যার এখানে তো স্যার আমরা ডাইকট থেকে মনোকট আবার মনোকট থেকে ডাইকট দুইটাই দেখতেছি স্যার। হ্যাঁ, তাহলে এই কারণেই আমরা এখন পর্যন্ত কি যে এংলার এবং প্র্যাঙ্কলের যে জিনিসটা আমরা ডিমেরিটস বলছিলাম, এখনকার কিন্তু আমরা বলছি যে না, নতুন যে ক্লাসিফিকেশন সিস্টেম এটা কমপ্লিটলি ডিমেরিটস না। কেন ডাইকটিলিডন্স মূলত আর কি যে ইভলিউশন দুইবার হয়েছে। জি স্যার। ফলে ইংলার এবং প্র্যান্টল যেটা বলছেন ওটা হচ্ছে আংশিক সত্য। তিনি বলছেন যে মনোকট থেকে ডাইকটে রূপান্তরিত, তার মানে তিনি কি এই অংশটুকুর কথা বলছেন। ঠিক আছে, কিন্তু এই মনোকটসের আগে যে কিছু ডাইকটস ছিল, এই অংশটুকুর নলেজ ইংলার এবং প্র্যান্টলের ছিল না। ঠিক আছে। জি স্যার। তাহলে কি আজকে স্যার তাহলে আমাদের এখানের যে প্রথমে স্যার ডাইকট যারা আছে তো স্যার তারা মনোকটে কনভার্ট হচ্ছে, তাহলে স্যার এটা স্যার মানে ব্যাকডেটেড হওয়ার পলিসি না স্যার? কারণ মনোকটস প্লান্ট তো স্যার আমরা জানি যে স্যার ওদের অনেক লিমিটেশনস বেশি, বাট ডাইকটের অনেক অ্যাডভান্টেজ আছে, অ্যাঙ্করেজ বেশি। স্যার এটা কে বলেছে যে মনোকটের ডিসঅ্যাডভান্টেজেস বেশি? স্যার মনোকট স্যার অ্যানুয়াল প্লান্ট স্যার, ওই তুলনায় ডাইকট স্যার পেরিনিয়াল। মনোকট অ্যানুয়াল? তুমি শিওর যে সব মনোকট অ্যানুয়াল? না স্যার, সব না স্যার, ম্যাক্সিমাম। তুমি কি জানো যে দেয়ার আর মেনি ডাইকটস যেগুলি অ্যানুয়াল? এই যে আমরা যে বেগুন লাগাই বা আলু লাগাই, আলু গাছ দেখেছ? আলু, বেগুন, সিম, এরা কি মনোকট না ডাইকট?
স্যার ডাইকর স্যার স্যার এই এরা কিন্তু কয় বছর বাঁচে? স্যার অ্যানুয়াল ঠিক আছে, তাহলে যে অ্যানুয়াল বাই অ্যানুয়াল পেরিনিয়ালের সাথে এর কোনো সুবিধা অসুবিধার সম্পর্ক নেই, ঠিক আছে? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে তোমাদের সাথে এই লেভেলের জন্য খোদা হাফেজ। ক্লাসের শুরু থেকে যেটা বললাম যে যদি তোমাদের পরবর্তী সময়ে কারো কোনো কোশ্চেন থাকে সরাসরি তোমরা ইমেইলে আমাকে মেইল করতে পারো অথবা মেসেঞ্জারে মেসেজ দিতে পারো অথবা ইন এক্সট্রিম কেসেস ইউ ক্যান call me over telephone.